Hello students, welcome to my channel Borshum's English Academy. আজ আমাদের আলোচনার বিষয় ক্লাস 11 এর সেকেন্ড সেমিস্টারে পাঠ্য রবার্ট ব্রাউনিং এর লেখা মাই লাস্ট ডাচেস পোয়েমটি। পোয়েমটি পড়বার সাথে সাথে থাকবে বিশদ আলোচনা, ওয়ার্ড নোটস, অ্যানোটেশনস। সুতরাং স্টুডেন্টস, তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর দেখতে দেখতেই বুঝতে চেষ্টা করো এই কবিতায় রবার্ট ব্রাউনিং ঠিক কি বলতে চেয়েছেন। তবে কবিতাটি পড়বার আগে চলো আমরা কবি ব্রাউনিং সম্পর্কে দু চার কথা জেনে নিই। রবার্ট ব্রাউনিং 7ই মে 1812 সালে লন্ডনের ক্যাম্বারওয়েলে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন ভিক্টোরিয়ান যুগে সাহিত্যের অসাধারণ ব্যক্তিত্বদের একজন। তিনি তার দৃঢ় আশাবাদী দর্শনের জন্য বিশেষ উল্লেখযোগ্য। ব্রাউনিং এর মতে জীবন হলো এমন একটি আদর্শের প্রতি অবিচল সংগ্রাম যা পৃথিবীতে কখনো অর্জিত হবে না। জীবনের সমগ্র উদ্দেশ্য আদর্শ অর্জন নয়, তা অর্জনের চেষ্টা। তিনি এমন একজন কবি এবং নাট্যকার ছিলেন যার ড্রামাটিক মনোলগ তাকে ভিক্টোরিয়ান কবিদের মধ্যে উচ্চ এবং অনন্য স্থান দেয়। তিনি আইরনি, ক্যারেক্টারাইজেশন, ডার্ক হিউমার, সোশ্যাল কমেন্টারি, হিস্টোরিক্যাল সেটিংস অ্যান্ড চ্যালেঞ্জিং ভোকাবুলারি অ্যান্ড সিনট্যাক্স এর জন্য বিখ্যাত ছিলেন। তাঁর কিছু বিখ্যাত কবিতা হল Porphyria's Lover, Soliloquy of the Spanish Cloister, My Lost Duchess, The Pied Piper of Hamelin, Meeting at Night, The Last Ride Together ইত্যাদি। এই মহান কবি 12ই ডিসেম্বর 1889 সালে ইটালির ভেনিসে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। রবার্ট ব্রাউনিং এর কবিতা মাই লস্ট ডাচেস প্রথম 1842 সালে ব্রাউনিং এর ড্রামাটিক লিরিক্সে প্রকাশিত হয়। কবিতাটি ড্রামাটিক মনোলগের এক অসাধারণ উদাহরণ। কবিতাটি আয়াম্বিক পেন্টামিটারে 28টি অন্তঃমিলযুক্ত কপলেটে লেখা। ড্রামাটিক লিরিক্সের প্রথম সংস্করণে কবিতাটির শিরোনাম ছিল ইটালি। কবিতাটির একটি বাস্তব এবং ঐতিহাসিক প্রেক্ষাপট রয়েছে। কবিতাটির বক্তা ফেরারার পঞ্চম ডিউক দ্বিতীয় আলফান্সো, যিনি 1558 সালে 24 বছর বয়সে টস্কানির গ্র্যান্ড ডিউক প্রথম কোসিমোর 13 বছর বয়সী কন্যা লুক্রেজিয়াকে বিবাহ করেছিলেন বলে মনে করা হয়। লুক্রেজিয়া সুন্দরী, সুশিক্ষিত এবং খুবই হাসি খুশি ছিলেন, কিন্তু তিনি 1561 সালের 21শে এপ্রিল 16 বছর বয়সে মারা যান। সন্দেহ করা হয় যে দ্বিতীয় আলফান্সো অর্থাৎ তার স্বামী তাকে বিষ প্রয়োগ করে হত্যা করেন। তখন ডিউক 1564 সালে পবিত্র রোমান সম্রাট প্রথম ফার্দিনান্দের অষ্টম কন্যা এবং টাইরলের কাউন্ট দ্বিতীয় ফার্দিনান্দের বোন বারবারার পানি প্রার্থনা করেন। বিয়ের আয়োজনের দায়িত্বে ছিলেন এই দ্বিতীয় ফার্দিনান্দ। তিনি ইন্সব্রুকের অধিবাসী নিকোলাস মাদ্রুজকে তার দূত হিসাবে মনোনীত করেন। মাদ্রুজ সম্ভবত সেই ব্যক্তি যাঁকে কবিতায় ডিউক দ্বিতীয় আলফান্সো সম্বোধন করছেন। যদিও কবিতাটির একটি ঐতিহাসিক পটভূমি রয়েছে, কবিতাটিতে উল্লিখিত শিল্পীদের নাম যেমন চিত্রশিল্পী ফ্রা পান্টলফ এবং ইন্সব্রুকের ভাস্কর ক্লাউস কাল্পনিক চরিত্র। Dear students, let's begin the text of the poem now. My Last Duchess, রবার্ট ব্রাউনিং। কবিতাটি একটি স্থানের নাম দিয়ে শুরু হচ্ছে। স্থানটির নাম ফেরারা।
Ferrara is a well fortified city in Italy. অর্থাৎ ফেরারা ইটালির একটি সুরক্ষিত শহরের নাম। অর্থাৎ কবিতাটির সেটিং হলো এই ফেরারা নামক স্থানটি। মাই লাস্ট ডাচেস পোয়েমটির প্রথম 4টি লাইন হলো দ্যাটস মাই লাস্ট ডাচেস পেইন্টেড অন দ্য ওয়াল লুকিং অ্যাজ ইফ শি ওয়্যার অ্যালাইভ। I call that a piece of wonder now. Fra Pandolf's hands walked busily a day, and there she stands. আমরা যদি খেয়াল করি তাহলে দেখব পোয়েমটি শুরু হয়েছে কিন্তু ফার্স্ট পারসন ন্যারেটর দ্য ডিউককে দিয়ে। অর্থাৎ ডিউক তার বক্তব্য পেশ করছেন কার কাছে? নাকি সেই মাদ্রুজের কাছে, যিনি বিবাহ প্রস্তাব নিয়ে এসেছেন ডিউকের কাছে। তাকে ডিউক ফেরারা তার ফর্মার ওয়াইফ অর্থাৎ তার লাস্ট ডাচেসের একটি চিত্র যা দেওয়ালে অঙ্কিত রয়েছে, দেওয়ালে টাঙানো রয়েছে, সেটি তিনি প্রদর্শন করছেন এবং বলছেন দ্যাটস মাই লাস্ট ডাচেস পেইন্টেড অন দ্য ওয়াল। এরপর তিনি বলছেন লুকিং অ্যাজ ইফ শি ওয়্যার অ্যালাইভ। এর অর্থ কি? যে ছবিটা দেখে মনে হচ্ছে যে তিনি এখন জীবন্ত, অর্থাৎ তিনি এখন আর কিন্তু জীবন্ত নেই। আবার এরপর ডিউক ফেরারা ফ্রা প্যান্ডলফ, যিনি চিত্রকর, যিনি পেইন্টার, তিনি তার নাম করছেন এবং বলছেন যে ফ্রা প্যান্ডলফস hands walked busily a day and there she stands. সম্ভবত ফ্রা প্যান্ডলফ একজন বেশ নাম করা চিত্রকর এবং তার নাম উনি ইচ্ছা করেই বলছেন এই কারণেই যে তিনি ডিউক ফেরারা তিনি তার যে প্রাইড, তার যে অহংকার, তিনি সেটা প্রকাশ করতে চাইছেন। এর মধ্যে দিয়ে তিনি তার পাওয়ার এবং কন্ট্রোলকে প্রকাশ করছেন। এটা কোথা থেকে কিভাবে আমরা বুঝছি? এখানে কিন্তু স্পিকার মাই শব্দটি ব্যবহার করেছেন এবং এই মাই শব্দ ব্যবহারের মাধ্যমে ডিউক ডাচেসের প্রতি যে পজেসিভ ছিলেন এবং তিনি কন্ট্রোল করে রাখতে ভালোবাসতেন ডাচেসকে, সেইটা কিন্তু এখানে কিছুটা প্রকাশ পায়। এবং আরো একটি ব্যাপার হলো যে এই যে এখানে লাস্ট ডাচেস উনি শব্দটা ব্যবহার করেছেন, দ্যাটস মাই লাস্ট ডাচেস। তো আমরা যখন পাঠকেরা এটা প্রথমবারের জন্য পড়ি তখন আমাদের মনে এই প্রশ্নটা আসে যে লাস্ট কেন বলছে, তার উত্তর কি এই পোয়েমের মধ্যে আমরা পাবো? কি হয়েছিল তার লাস্ট ডাচেসের সাথে, কেন তিনি চিত্র হিসাবে দেওয়ালে রয়েছেন? এই প্রশ্নগুলো কিন্তু আমাদের মনে জাগে, যেটা আমরা পোয়েমটা পড়তে পড়তে আমরা তার উত্তরগুলো পাবো। এবং আরো একটি উল্লেখ করার মতো বিষয় হলো ফ্রা প্যান্ডলফস হ্যান্ডস ওয়ার্কড বিজিলি আ ডে অ্যান্ড দেয়ার শি স্ট্যান্ডস। এবং ফ্রা প্যান্ডলফ তিনি একদিনের মধ্যে ছবিটি এঁকেছিলেন এবং ওই রকম একটি জায়গায়, কোনো একটি স্থানের দিকে হয়তো ডিউক অফ ফেরারা ইন্ডিকেট করে বলছেন ওই জায়গায় ওই সেই ডাচেস দাঁড়িয়েছিলেন এবং ফ্রা প্যান্ডলফ একদিনে কাজটি করেছেন। একদিনে কেন করেছেন? এটা আমাদের মনে প্রশ্ন আসতে পারে। তো আমরা পোয়েমটা পড়তে পড়তে সেটা একটা আন্দাজ করতে পারবো। তো প্রবাবলি এটা এই কারণেই যে ডিউক চাননি যে বেশি সময় ফ্রা প্যান্ডলফকে দিতে, কারণ সেক্ষেত্রে তাহলে ফ্রা প্যান্ডলফের সাথে তার ডাচেসের ইন্টিমেসি তৈরি হতে পারত, কিন্তু তিনি সেটা চান না। তার কারণ কি? তিনি পসেসিভ। এবং আরো একটি বিষয় এখানে উল্লেখ করতে হচ্ছে যে এই যে লাইনটি আই কল দ্যাট আ পিস অফ ওয়ান্ডার, এটা কিন্তু ডিউকের একটি মানসিকতাকে সাজেস্ট করে। এর আগে যে বলা হয়েছিল যে ডিউক পজেসিভ, ডিউক তার এই মৃত, দ্য ডেড ওয়াইফ, দ্য ডাচেস, তার এই যে ছবিটিকে আ পিস অফ আর্ট বলছেন, পিস অফ ওয়ান্ডার বলছেন এবং তিনি এই আর্টটাকে, এই চিত্রটিকে তিনি পজেস করতে চাইছেন, অধিকার করতে চাইছেন।
এটা কি এই জন্য যে জীবন্ত অবস্থায় তার লাস্ট ডাচেসকে তিনি কন্ট্রোল করতে পারেননি, তাকে পজেস করতে পারেননি, এখন মৃত অবস্থায় তার চিত্রকে পজেস করে তিনি হ্যাপি হতে চাইছেন? আমরা পোয়েমটা পড়তে পড়তে তার উত্তর পাবো। এর পরের লাইনে ডিউক বলছেন, Will it please you sit and look at her? অর্থাৎ দ্য ডিউক ইনভাইটস হিজ ভিজিটর টু সিট ডাউন অ্যান্ড লুক অ্যাট দ্য পেইন্টিং অফ হিজ লাস্ট ডাচেস। ডিউক এই যে তার ভিজিটর যিনি এসছেন বিবাহ প্রস্তাব নিয়ে দ্বিতীয়বারের জন্য ডিউকের কাছে, তাকে তিনি বসতে বলছেন এবং লুক অ্যাট হার অর্থাৎ হার পেইন্টিং, লাস্ট ডাচেসের পেইন্টিং এর দিকে তাকে তাকাতে বলছেন। তবে তাকে বসতে বলার, তার ভিজিটরকে বসতে বলার মধ্যে দিয়ে কিন্তু একটি প্রচ্ছন্ন আদেশ বা অর্ডার এখানে আমরা অনুভব করি বা লক্ষ্য করি। তারপর ডিউক কি বলছেন? I said, frap and off by design, for never read strangers like you that pictured countenance, the depth and passion of its earnest glance. ডিউক অফ ফেরারা দ্বিতীয়বারের জন্য ফ্রা প্যান্ডলফের নাম উচ্চারণ করলেন এবং তিনি বলেই দিলেন যে আই সেড ফ্রা প্যান্ডলফ বাই ডিজাইন। বাই ডিজাইন মানে এখানে ইন্টেনশনালি, ইচ্ছাকৃতভাবে। আমি ফ্রা প্যান্ডলফের নাম ইচ্ছাকৃতভাবেই এখানে উল্লেখ করলাম। তার কারণ কি? ডিউক এখানে রীতিমতো বোস্ট করছেন, BOAST, অহংকার প্রকাশ করছেন। ফ্রা প্যান্ডলফের মতন একজন ফেমাস আর্টিস্টকে দিয়ে তিনি ছবিটি আঁকিয়েছেন। তিনি যে কতটা প্রভাবশালী, কতটা পাওয়ারফুল, তিনি সেটা ডেমনস্ট্রেট করতে চাইছেন। তার ইনফ্লুয়েন্স, তার ওয়েলথকে তিনি এখানে ডেমনস্ট্রেট করতে চাইছেন আগত যিনি ভিজিটর আছেন তার সামনে। তিনি দেখাতে চাইছেন যে তিনি কত ইনফ্লুয়েন্সিয়াল এবং কতটা ওয়েলদি, কতটা কন্ট্রোলিং অন্যদের উপরে। শুধু তাই নয়, আরেকটি কারণও এখানে ডিউক নিজে উল্লেখ করেছেন যে কেন তিনি ফ্রা প্যান্ডলফের নাম উল্লেখ করলেন। তার কারণ যারা স্ট্রেঞ্জার্স, যারা এখানে আসেন ভিজিট করতে, অপরিচিত ব্যক্তি, তারা এই ছবির দিকে তাকিয়ে পিকচার্ড কাউন্টেন্যান্স, তার যে চেহারা ইংরেজি হচ্ছে কাউন্টেন্যান্স, এই যে ছবিতে যে চেহারা লাস্ট ডাচেসের ফুটে উঠেছে, যে চেহারার মধ্যে দ্য ডেপথ অ্যান্ড প্যাশন অফ ইটস আর্নেস্ট গ্ল্যান্স, ইটস অর্থাৎ এখানে ছবির এই যে ডাচেস, তার যে চিত্র, তার যে দৃষ্টি, গ্ল্যান্স, তার মধ্যে যে ডেপথ এবং প্যাশন রয়েছে, আবেগ রয়েছে, আবেগের গভীরতা রয়েছে। কোন শিল্পী এইরকম আবেগের গভীরতাকে ফুটিয়ে তুললেন? এইটা স্ট্রেঞ্জার্স যারা আসেন এই ডিউক ফেরারার কাছে, তারা প্রশ্নচিহ্ন নিয়ে তার দিকে তাকান। তো সেই প্রশ্নচিহ্ন নিয়ে তার দিকে তাকানোর কারণেই ফ্রা প্যান্ডলফের নাম দ্বিতীয়বার উচ্চারণ করলেন। তার কারণ প্রবাবলি ফ্রা প্যান্ডলফ যদিও একজন কাল্পনিক চরিত্র, ফ্রা প্যান্ডলফ একজন ফেমাস আর্টিস্ট এবং এই ফেমাস আর্টিস্টকে দিয়েই তিনি ছবিটি আঁকিয়েছেন। সেইটা ডিউক অফ ফেরারা সেটা প্রকাশ করতে চান। এরপর লাইন নাম্বার 9 থেকে 13 পর্যন্ত আমরা পড়ব এবং এখানে দেখি ডিউক কি বলছেন, ব্রাউনিং কি বলিয়েছেন ডিউককে দিয়ে। But to myself they turned, since none puts by the curtain I have drawn for you but I, and seemed as they would ask me if they durst how such a glance came there. So not the first are you to turn and ask thus. এখানে প্রথমে ব্র্যাকেটের মধ্যে যে অংশটি আছে সেটি আমরা বোঝার চেষ্টা করি। এখানে যেটা বলতে চেয়েছেন ডিউক ফেরারা, এবং আমরা সেই ভিজিটরের সাথে আমরা রিটায়ার হয়ে
এটা আমরা বুঝতে পারি that the Duke is the only person allowed to pull back the curtain to reveal the painting of his last Duchess. অর্থাৎ কি, যে ডিউক ফেরারাই একমাত্র ব্যক্তি যিনি তার লাস্ট ডাচেসের ছবি যে পর্দা দিয়ে ঢাকা সেই পর্দাটাকে সরাতে পারেন, একমাত্র তারই অধিকার আছে। অর্থাৎ এ থেকে আমরা বুঝতে পারি যে ডিউক কিন্তু বেশ কন্ট্রোলিং, বেশ ডমিনেটিং। কে তার মৃত স্ত্রীর ছবি দেখবে সেটাকে তিনি কন্ট্রোল করতে পারেন, কাকে তিনি দেখাবেন সেটা তার ইচ্ছার উপর নির্ভর করে। But to myself they turned and seemed as they would ask me if they durst how such a glance come there. তো এর আগেই যেমনটা বলা হলো যে ভিজিটর্স যারা আসেন তারা সেই লাস্ট ডাচেসের ছবির দিকে তাকিয়ে বেশ বিস্মিত হন যে এই রকম দৃষ্টি কিভাবে এই চেহারার মধ্যে এলো, কে আঁকলো ছবিটি এত সুন্দর করে। এই প্রশ্নটা করেন অন্য যারা ভিজিটর্সরা আসেন, যদি তাদের সাহসের কুলোই, ইফ দে ডার্স্ট, দেয়ার থেকে শব্দটি এসছে ডার্স্ট, অর্থাৎ তার সামনে, ডিউকের সামনে যে লোকে কথা বলতে ইতস্তত করে, ভয় পায়, তো সেইটি কিন্তু এখানে প্রকাশ করতে চাইছেন। অর্থাৎ ডিউক সেই আগত ভিজিটরকে বলতে চাইছেন যে আমার সামনে কিন্তু বেশি কেউ খুব একটা কথা বলার সাহস করে না। অর্থাৎ এর মধ্যে দিয়ে একটি প্রচ্ছন্ন আমরা হুমকি শব্দটা ব্যবহার করতে পারি, যে হুমকি বা একটা মেসেজ দেওয়ার চেষ্টা করছেন যে যিনি আমার স্ত্রী হয়ে দ্বিতীয়বারের জন্য আসবেন, খুব বেশি কথা বলা কিন্তু আমি পছন্দ করি না, আমি যেটা বলবো সেইটি হবে। তো এর মধ্যে দিয়ে কিন্তু ডিউকের একটি ডমিনেটিং বিহেভিয়ার, কন্ট্রোলিং ওভার আদার্স, এই বিহেভিয়ারটা কিন্তু আমরা এটা অনুভব করতে পারি, এটা আমরা বুঝতে পারি এই ইফ দে ডার্স্ট শুধু এইটুকু শব্দের মধ্য দিয়ে। সো নট দ্য ফার্স্ট আর ইউ টু টার্ন অ্যান্ড আস্ক দ্যাট। সুতরাং আপনি যে প্রথম ব্যক্তি এরকম ভাবে আমার দিকে তাকাচ্ছেন একই প্রশ্ন নিয়ে, যে কিভাবে এই দৃষ্টি এই ছবিতে ফুটিয়ে তোলা হলো এত সুন্দর করে, আপনি কিন্তু প্রথম ব্যক্তি নন। আপনার আগে অনেকেই এসেছেন, তারাও কিন্তু একই রকম প্রশ্ন নিয়ে আমার দিকে তাকিয়েছিলেন। তো আমরা এখানে একটু অনুভব করতে পারি যে হয়তো প্রথম স্ত্রী বা তার যে লাস্ট ডাচেস তার মারা যাওয়ার পর আরো হয়তো প্রস্তাব কিছু এসেছিল ডিউকের কাছে, তিনি হয়তো রিজেক্ট করেছেন, বা তারা হয়তো বুঝতে পেরে এই প্রস্তাবে আর এগোননি। এইটা কিন্তু আমরা এখান থেকে একটু আভাস পেতে পারি আর কি। এরপর আমরা 13 থেকে 15 লাইন পর্যন্ত দেখি। স্যার, it was not her husband's presence only called that spot of joy into the Duchess's cheek. অর্থাৎ ফ্রা প্যান্ডলফ যখন ছবিটি আঁকছিলেন, ড্র করছিলেন, সেই সময় আমি সেখানে উপস্থিত ছিলাম, হার হাজব্যান্ডস প্রেজেন্স, এবং আমি যে উপস্থিত ছিলাম সেখানে, তাই জন্য যে তার চেহারার মধ্যে এরকম স্পট অফ জয় অর্থাৎ আনন্দের চিহ্ন রয়েছে তার মুখে, তার গালে, ইনটু দ্য ডাচেসেস চিক, তা কিন্তু নয়। তাহলে তার কারণটা কি? ডাচেসের চেহারায় এই যে আনন্দ ছাপ, স্পট অফ জয়, এটি আসার কারণ কি? দেখো এখানে একটি বিষয়, যে হার হাজব্যান্ডস প্রেজেন্স অনলি, অর্থাৎ ছবিটি যখন ফ্রা প্যান্ডলফ আঁকছিলেন তখন তিনি সেখানে উপস্থিত ছিলেন। কেন? কারণ তিনি ওভার পজেসিভ তার স্ত্রীর প্রতি, এবং তিনি আশঙ্কা করেছিলেন যে আমি যদি এখান থেকে সরে যাই, হয়তো ফ্রা প্যান্ডলফের সাথে আমার স্ত্রী ডাচেসের হয়তো ইন্টিমেসি বা বন্ধুত্ব তৈরি হবে, কিন্তু তিনি সেটা কিন্তু চান না। অর্থাৎ তিনি ভীষণ ডমিনেটিং। তার স্ত্রী কার সাথে কথা বলবেন, কার সাথে বলবেন না, কার কথায় হাসবেন,
কার কথায় হাসবেন না, কি করবেন কি করবেন না, সমস্ত কিছু কন্ট্রোল করবেন এই ডিউক অফ ফেরারা, এটাই তার ইচ্ছা। তো সেইটা কিন্তু আমরা এখানে এই হার হাজব্যান্ডস প্রেজেন্স এই শব্দগুলো দিয়ে কিন্তু আমরা বুঝতে পারি। তাহলে এই যে ডাচেসের চেহারায় এই যে আনন্দের ছাপ, এই ছাপের কারণ কি? পরের লাইনগুলোতে এখানে কিন্তু বলছেন, তার উত্তর দিচ্ছেন ডিউক। Perhaps Frappendorf chanced to say, her mantle laps over my lady's wrist too much, or paint must never hope to reproduce the faint half flush that dies along her throat. অর্থাৎ কি? সম্ভবত ফ্রা প্যান্ডলফ সুযোগ পেয়েছিলেন কোনোভাবে, চান্স টু সে, হয়তো ডিউক অফ ফেরারা সেই সময় কিছুক্ষণের জন্য, কয়েক মুহূর্তের জন্য হয়তো বাইরে গিয়েছিলেন। সেই সময় ফ্রা প্যান্ডলফ হয়তো সুযোগ পেয়ে বলেছিল যে এই যে ডাচেসের যে ম্যান্টেল, অর্থাৎ তার যে পোশাক, তার পোশাকের কোনো একটি অংশ তার হাতের উপরে, তার রিস্টের উপরে একটু বেশি পরিমাণে ঢেকে যাচ্ছে, তার রিস্টটা হয়তো দেখা যাচ্ছে না, এইটুকু হয়তো বলেছিল। অথবা হয়তো বলেছিল ফ্রা প্যান্ডলফ যে পেইন্ট মাস্ট নেভার হোপ টু রিপ্রোডিউস দ্য ফেইন্ট হাফ ফ্লাশ দ্যাট ডাইস অ্যালং হার থ্রোট। তো যেরকম আভা, রক্তিম আভা তার গলায় রয়েছে, এত সুন্দর লাগছে যে ফ্রা প্যান্ডলফ ছবির মধ্যে দিয়ে সেটি ফুটিয়ে তুলতে পারছে না, এরকম কোনো কমপ্লিমেন্ট হয়তো ফ্রা প্যান্ডলফ ডাচেসকে দিয়েছিলেন বা করেছিলেন। এই ধরনের কমপ্লিমেন্ট শুনে তার মুখে, তার চেহারায় হয়তো এই রকম আনন্দের ছাপ আসতে পারে। এইটা কিন্তু ডিউক এক্সপ্রেস করছেন যে এরকমটা হতে পারে, সেই কারণেই তার চেহারাটা ওই রকম চেহারায় এরকম আনন্দের ছাপ এসেছে। তারপরে কি বলেছে যে such stuff was courtesy. ফ্রা প্যান্ডলফ যদি এই ধরনের কথা বলেও থাকেন তাহলে এইটা একটা সৌজন্যতা। She thought and cause enough for calling up that spot of joy. এই ধরনের সৌজন্যতার কথাতেও আমার যিনি লাস্ট ডাচেস ছিলেন তিনি আনন্দ পেতেন, এবং সেই আনন্দের ছাপ তার চেহারার মধ্যে এইভাবে ফুটে উঠেছে। ফ্রা প্যান্ডলফের সেই কমপ্লিমেন্টটা যথেষ্ট ছিল, এনাফ ছিল, কজ এনাফ ছিল ডাচেসের চেহারা এইরকম আনন্দের ছাপ নিয়ে আসতে। এর পরের লাইনগুলোতে ডিউক ডিরেক্টলি সেই গুণগুলোর কথা, সেই বিহেভিয়ারের কথা মেনশন করেছেন যেগুলো তার ডাচেসের মধ্যে তিনি দেখতে পেয়েছিলেন, এবং তার এই ডাচেসের এই গুণগুলো প্রকাশের মধ্যে দিয়ে আমরা কিন্তু ইনডিরেক্টলি ডিউকের ক্যারেক্টার সম্পর্কেও বুঝতে পারি। তার চোখ দিয়ে যখন আমরা ডাচেসের ক্যারেক্টারিস্টিক্স আমরা তার দেখছি, তার চারিত্রিক বৈশিষ্ট্যগুলো, ইনডিরেক্টলি কিন্তু আমরা ডিউকের মানসিকতা, তার মেন্টালিটি, তার ক্যারেক্টারিস্টিক্স কিন্তু আমরা বুঝতে পারি। তো কি বলছে ডিউক, কি বলছেন? She had a heart, how shall I say, too soon made glad, too easily impressed. ডিউক বলছেন যে কিভাবে বলি আমি, এই ডাচেসের এমন একটি মন ছিল সহজেই আনন্দিত হতো, টু সুন মেড গ্ল্যাড, সহজেই ইমপ্রেসড হতো, সহজেই তাকে খুশি করা যেত। She liked whatever she looked on, তিনি যাই দেখতেন তাকেই তিনি পছন্দ করতেন, সেই জিনিসগুলোই তিনি পছন্দ করতেন। And her looks went everywhere, কিন্তু তার দৃষ্টি তো সব দিকে যেত, এর মধ্যে দিয়ে প্রকাশ পায় যে ডিউক কিন্তু তার এই বিহেভিয়ার পছন্দ করেন না। এই যে তার খুব সহজেই আনন্দিত হওয়া, তার সহজেই খুশি হওয়া,
তিনি যার দিকে তাকাচ্ছেন বা যে জিনিসের দিকে তাকাচ্ছেন সেইগুলো তার পছন্দ হওয়া, এইগুলো কিন্তু তার অপছন্দ ছিল। ডিউকের কিন্তু এই ব্যবহারটা ডাচেসের অপছন্দ ছিল। স্যার, ইট ওয়াজ অল ওয়ান, সব একই রকম স্যার। মাই ফেভার অ্যাট হার ব্রেস্ট, হয়তো তার বক্ষে পরার জন্য কোনো আভরণ, কোনো অলংকার আমি তাকে গিফট করেছি, সেটাও দ্য ড্রপিং অফ দ্য ডে লাইট ইন দ্য ওয়েস্ট, পশ্চিম দিকে সূর্য অস্ত যাচ্ছে সেই দৃশ্য, দ্য বাউ অফ চেরিজ সাম অফিসিয়াস ফোল ব্রোক ইন দ্য অর্চার্ড ফর হার, হয়তো কোনো এই রাজসভার কেউ কোনো বোকাশোকা মুখ্য মানুষ কোনো চেরি ফুলের গাছ থেকে, অর্চার্ডের বাগান থেকে কোনো চেরি ফুলের গাছ থেকে তার একটি ডাল এনে তাকে দিয়েছে। দ্য হোয়াইট মিউল শি রোড উইথ রাউন্ড দ্য টেরেস, তিনি যে মিউল মানে এই খচ্চরের পিঠে চড়ে এই টেরেস, এই রাজপ্রাসাদের মধ্যে ঘুরে বেড়াতেন। all on each would draw from her alike the approving speech or blush at least, এই সমস্ত কিছুই একই রকম তার কাছ থেকে প্রশংসা পেত, অথবা তিনি তার দিকে হাসতেন। এই সব কিছু একই রকম ভাবে উনি দেখতেন। কেন? আমি যে গিফটটা ওকে দিয়েছি সেইগুলোকে তিনি অন্য কিছুর সাথে একই আসনে, একই সারিতে, একই রকম ইম্পর্টেন্স কেন দেবেন? ডিউকের কিন্তু এখানে একটা প্রশ্ন রয়েছে, কেন করবেন? কারণ ডিউক কিন্তু এটা পছন্দ করছে না। ডিউক তাকে কোনো একটি অলংকার দিয়েছেন তার বক্ষে পরার জন্য, তার পরিধান করার জন্য। মাই ফেভার অ্যাট হার ব্রেস্ট সেটি বোঝায়। তো তিনি সেই গিফটটাকে তিনি কেন অন্যগুলোর সাথে গুলিয়ে ফেলে একই আসনে একই ইম্পর্টেন্স তাদেরকে দেবেন? ইকুয়াল ইম্পর্টেন্স কেন দেবেন? তার এই যে জুয়েলারি তিনি হয়তো তাকে গিফট করেছেন ডাচেসকে, কেন তিনি এমনটা করবেন সেইটা তিনি কিন্তু মোটেই ভালো চোখে দেখেননি। She thanked man, good, but thanked somehow, I know not how, as if she ranked my gift of a 900 years old name with anybody's gift. ডিউক বলছেন যে ডাচেস থ্যাংক দ্য ম্যান গুড, সকলকে ধন্যবাদ জানাতেন, ভালো ভালো কথা, কিন্তু তিনি but thanked somehow I know not as if she ranked my gift of a 900 years old name with anybody's gift. 900 years old name অর্থাৎ এর মধ্যে দিয়ে কিছু বিষয় আমরা বুঝতে পারি। 900 years old এইটার মধ্যে দিয়ে বোঝানো হচ্ছে যে ডিউক অফ ফেরারা তিনি অনেক অ্যারিস্টোক্রেটিক এবং তার বংশ অনেক প্রাচীন ডাচেসের তুলনায়। অর্থাৎ কোথাও যেন তিনি ডাচেসকে আন্ডার এস্টিমেট করছেন তার লোয়ার স্ট্যাটাসের জন্য, যে আমার 900 বছরের পুরনো যে স্ট্যাটাস আমি তাকে গিফট করেছি বিয়ে করে, আমি সেই টাইটেল তাকে দিয়েছি, ডাচেস হওয়ার যোগ্যতা তাকে দিয়েছি, তিনি যোগ্য নন যদিও, এরকম একটি অর্থ উনি করতে চাইছেন। তো এই যে 900 ইয়ার্স ওল্ড একটা নেম, একটা পদবি, একটা টাইটেল আমি তাকে দিয়েছি, তিনি একই সারিতে সেম ইকুয়াল ইম্পর্টেন্স দিয়ে আমাকে ধন্যবাদ দিয়েছেন। অন্যরা যখন কোনো গিফট দেন, এনিবডিজ গিফট, তাদের সাথে সম ভাবে আমার এই টাইটেলটাকে উনি র্যাঙ্কিং এ বসিয়েছেন তার কাছে, মানে একই রকম গুরুত্ব তার কাছে পেয়েছে। এটা কেন হবে? এইটা কিন্তু উনি আপত্তি করেছেন। মানে উনি বলতে চাইছেন যে the Duchess should be grateful to him because I have given her
the title of my 900 years old dynasty. উনি এটা বলতে চাইছেন। অর্থাৎ the Duke of Ferrara is feels irritated and she dislikes that the Duchess does not seem to appreciate his importance and status. পরের লাইন খুব ইম্পর্টেন্ট। Who'd stoop to blame this sort of trifling? স্তূপ কথার অর্থ নত হওয়া বা নিচু হওয়া। ডিউক এখানে বলতে চাইছেন যে আমি যদি তাকে কিছু বলতে চাই, আমাকে তা আমার স্ট্যাটাস থেকে নিচে নামতে হবে। কে এই কাজটা করবে? মানে আমার পক্ষে তো করা সম্ভব নয়। আমি তো আমার স্ট্যাটাস ফেলে রেখে তার সাথে কথা বলতে পারবো না, আমার স্ট্যাটাসটা কমে যাবে। তাই who'd stoop to blame this sort of trifling, এইরকম তুচ্ছ শব্দটি উনি ব্যবহার করছেন, কিন্তু যতই উনি তুচ্ছ শব্দটি ব্যবহার করুন না কেন, এই তুচ্ছ কিন্তু তুচ্ছ নয়। যদি তুচ্ছই হতো তাহলে উনি কিন্তু ইগনোর করতেন ডাচেসের এই বিহেভিয়ারকে, কিন্তু তা কিন্তু উনি করেননি। উনি বলতে চাইছেন যে এই ধরনের তুচ্ছ বিষয়কে দোষারোপ করার জন্য কে নিচে নামতে যাবে, মানে স্ট্যাটাসের দিক থেকে কে নিচে নামতে যাবে। ওনার ওয়াইফের সাথে কথা বলতেই ওনার স্ট্যাটাসে বাজছে, ওনার নাকি রুচিতে বাজছে। তো আমরা কিন্তু ইনডাইরেক্টলি এখানে ডিউকেরও ক্যারেক্টার আমরা বুঝতে পারি যে উনি কি ধরনের মানসিকতার মানুষ। Even had you skill in speech which I have not, to make your will quite clear to such an one and say, just this or that in you disgusts me, here you miss or there exceed the mark. অর্থাৎ এখানে ডিউ বলতে চাইছেন যে যদি আমি কথা বলতে পারতাম যেটা আমার নেই, even had you skill in speech which I have not, তাহলে আমি পরিষ্কারভাবেই তাকে বলতাম, তাকে সামনাসামনি বলতাম, to make your will quite clear to such an one, এইরকম একজন ব্যক্তিকে and one, তাকে সামনাসামনি বলতাম, just this or that in you disgusts me, দেখো তোমার এই যে ব্যবহার এতে কিন্তু আমি 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 ডিসলাইক করি, this or that in you disgusts me, here you miss or there exceed the mark, অর্থাৎ তুমি তোমার যে সীমা, সেই সীমা তুমি এখানে মিস করেছো, আবার ওই জায়গায় তুমি তোমার সীমা লঙ্ঘন করেছো। অর্থাৎ এখানে কিন্তু ডিউক চান যে তার সীমারেখা মধ্যে, তার বেঁধে দেওয়া সীমারেখার মধ্যেই তার ডাচেস থাকুন, সেই রকম ভাবেই ব্যবহার করুন, সেই রকম ভাবেই মানুষজনের সাথে কথা বলুন, তার নিজের ইচ্ছায় কিছু হবে না। ডিউক যা চাইবেন সেই অনুযায়ী তাকে চলতে হবে। And if she let herself be listened so, nor plainly set her wits to yours, forsooth, and made excuse, even then would be some stooping, and I chose never to stoop. যদি ডাচেস এইরকম ভাবে কথা বললেও শুনতেন, if she let herself be listened so, কিভাবে ব্যবহার করতে হবে সেটা যদি শিখতেন, তার যদি সেই মানসিকতা থাকতো, not plainly set her wits to yours forsooth, যদিও নিজের মতন করে তার বুদ্ধি শুদ্ধিকে, মানে ডাচেসের ব্যবহারকে মোল্ডিং বা শেপিং করা সম্ভব নয়, not plainly set her wits to yours forsooth, সত্যি বলতে, and made excuse, নানা রকম এক্সকিউজ দেখিয়ে, even then would be some stooping, তাহলেও তার সামনে নিজেকে কিছুটা নিচু করে তাকে শেখানো যেতে পারতো, বা হয়তো পারতাম যে কিভাবে তিনি ব্যবহার করবেন মানুষের সাথে, কিভাবে আমার সাথে উনি ব্যবহার করবেন, তার বিহেভিয়ার আমি শেখাতে পারতাম, হাউ টু বিহেভ, and I choose never to stoop. কিন্তু ডিউক তো চাননি যে তার সামনে নত হবেন, কারণ ডিউকের স্ত্রীর সামনে নত হতে, তার স্ট্যাটাস লোয়ার করতে তার রুচিতে বাধে। Oh sir, she smiled, no doubt. মহাশয় তিনি তো হাসতেন, কোনো সন্দেহ নেই। Whenever I passed her, যখনই আমি তার পাশ দিয়ে যেতাম,
তিনি আমার দিকে হাসতেন, এতে কোনো সন্দেহ নেই। বাট হু পাস্ট উইদাউট মাচ দ্য সেম স্মাইল উইদাউট মাচ, অর্থাৎ যার আমার মতন যে কোনো ব্যক্তি যেই হোক না কেন, যার আমার মতন কোনো স্ট্যাটাস নেই, উইদাউট মাচ স্ট্যাটাস, সেই ব্যক্তিও তার পাশ দিয়ে গেলে, সেই ডাচেসের পাশ দিয়ে গেলে তিনি একই রকম হাসি হাসতেন, দ্য সেম স্মাইল। প্রশ্ন করছেন, অর্থাৎ এটা কেন ডাচেস করতেন? আমি একজন ডিউক, যার 900 ইয়ার্স ওল্ড একটা টাইটেল রয়েছে, যার স্ট্যাটাস এত হাই, তার প্রতি যেমনটা ডাচেস হাসবেন, যার একদম নিম্ন শ্রেণীর মানুষ, লোয়ার স্ট্যাটাসের মানুষ, তার পাশ দিয়ে গেলে তিনি একই রকম হাসি কেন হাসবেন? এই ব্যবহারটা, এই বিহেভিয়ার, এটা ছিল ডিউকের কাছে আনঅ্যাকসেপ্টেবল, এবং সেই কারণে দিস ক্রিউ তার এইরকম ব্যবহারটি বাড়তেই থাকলো। আই গেভ কমান্ডস, আমি আদেশ দিলাম, দেন অল স্মাইল স্টপ টুগেদার, তারপর সমস্ত হাসি সব থেমে গেল। অ্যান্ড দেয়ার শি স্ট্যান্ডস অ্যাজ ইফ অ্যালাইভ, আর এখানে উনি ছবির মধ্যে এরকম ভাবে দাঁড়িয়ে রয়েছেন যেন জীবন্ত। এখানে এই লাইনটা পড়ার মধ্যে দিয়ে যেন আমরা একটা ডিউকের একটা ভায়োলেন্ট একটা ক্যারেক্টারিস্টিক্স আমাদের চোখের সামনে আসে, যে ডাচেসের ব্যবহার, বিহেভিয়ার উনি টলারেট করতে পারছেন না, সহ্য করতে পারছেন না, তাই জন্য তিনি আদেশ দিয়েছিলেন তাকে মেরে ফেলার। এইরকম একটি আভাস আমরা পাই, যদিও এখানে সেরকমটা ডিরেক্টলি কোনো মেনশন নেই। আই গেভ কমান্ডস, কি কমান্ডস? আই গেভ কমান্ডস টু কিল হার, এইটাই আমরা বুঝতে পারি। এবং এই যে দেন অল স্মাইল স্টপ টুগেদার, অর্থাৎ তার সমস্ত হাসি থেমে গেল, তার সব হাসি নিভে গেল এবং তিনি ছবির মধ্যে দাঁড়িয়ে রয়েছেন, এটাই তো প্রমাণিত হয়, এটাই তো আমরা বুঝতে পারি যে ডিউক সম্ভবত তার মানে ডাচেসের মৃত্যুর জন্য দায়ী। এই পর্যন্ত যতটুকু আমরা পড়লাম তাতে ডিউক, তার ক্যারেক্টার যেমন আমরা বুঝতে পারলাম, এবং ডিউক কি ধরনের বিহেভিয়ার তার ডাচেসের কাছ থেকে এক্সপেক্ট করতেন সেটাও কিন্তু আমরা বুঝতে পারলাম। তো এর মধ্যে দিয়ে আগত ভিজিটরকে তিনি কি মেসেজ দিতে চাইছেন? তিনি এই মেসেজই দিতে চাইছেন যে যিনি তার পরবর্তী স্ত্রী হবেন, ডাচেস হবেন, তার বিহেভিয়ারটাও কিন্তু আমার এক্সপেকটেশন অনুযায়ী হবে। যদি আমার এক্সপেকটেশন অনুযায়ী না হয়, তাহলে আমি আবার সেই কমান্ড দেব এবং তার সমস্ত হাসি কিন্তু চলে যাবে। অর্থাৎ এখানে কিন্তু সেই ওই আমরা হুমকি শব্দটা ব্যবহার করতে পারি, থ্রেটেন, ভয় দেখানো শব্দটা ব্যবহার করতে পারি, যে তিনি যদি আমার ইচ্ছার মতন করে ব্যবহার না করেন, পরবর্তী যিনি ডাচেস হবেন, তাহলে কিন্তু তার ভাগ্য এই মাই লাস্ট ডাচেসের মতোই হবে। উইল ইট প্লিজ ইউ রাইস, আপনি অনুগ্রহ করে উঠে দাঁড়াবেন। অর্থাৎ ছবি দেখা হয়ে গেছে, এবার কি আপনি উঠে দাঁড়াবেন? উইল মিট দ্য কোম্পানি বিলো দেন, তাহলে আমরা নিচে যারা আমাদের সঙ্গীরা অপেক্ষা করছে, কোম্পানি, তাদের সাথে দেখা করব। আই রিপিট, দ্য কাউন্ট ইয়োর মাস্টার্স known munificence is ample warrant that no just pretense of mine for dowry will be disallowed, though his fair daughter's self, as I avowed at starting, is my object. এখানে বেশ কিছু উল্লেখযোগ্য বিষয় রয়েছে। ডিউক বলছেন, আমি আবারও বলছি, যে আপনার যিনি কাউন্ট আছেন, যার প্রতিনিধি হিসাবে আপনি এসেছেন, তার যে মুনিফিসেন্স, অর্থাৎ তার যে উদারতা, জেনারোসিটি, সেটা আমার কাছে যথেষ্ট ওয়ারেন্ট, অর্থাৎ আমার কাছে যথেষ্ট প্রমাণ যে আমি যা ডাউরি চাইবো, আমি যা পণ চাইবো, সেগুলো কোনোটাই
উনি ডিসঅ্যালাউ করবেন, অর্থাৎ আমি যা ডাউরি চাইবো সবগুলোও তিনি অ্যালাউ করবেন, যা চাইবো উনি তাই দেবেন। যদিও আমি জানি, আমি তাও রিপিট করছি এটা। তো এখান থেকে আমরা সেই যে প্যাট্রিয়ার্কাল সোসাইটি, যে একটা ডমিনেটিং ক্যারেক্টার আমরা মানে দেখি, সেইটা কিন্তু ডিউকের মধ্যে আছে। অর্থাৎ ডিউক ডাউরি চান এবং তিনি জানেন যে কাউন্ট ভীষণ জেনারেস, মুনিফিসিয়েন্ট ব্যক্তি। তিনি তার যে ডিজায়ার, তার যে চাওয়া, তার যে ডাউরি, সেগুলো কিন্তু সবকিছুই অ্যালাউ করবেন। তিনি আবার এইটাও বলছেন, দো হিজ ফেয়ার ডটার সেলফ অ্যাজ আই ভোট অ্যাজ অ্যাট স্টার্টিং ইজ মাই অবজেক্ট। যদিও তিনি তার কন্যাকেই বিয়ে করতে চান এবং যদি একবার বিয়ে হয়ে যায়, ওয়ান্স ম্যারিড দেন ইজ মাই অবজেক্ট, কোট আনকোট, ইজ মাই অবজেক্ট, মাই অবজেক্ট, অর্থাৎ স্ত্রীকে উনি অবজেক্ট হিসাবে দেখেন। তার নিজের পজেসিভ কোনো জিনিস, কোনো মানে তার অধিকারের মধ্যে পড়ে, তিনি অবজেক্ট হিসাবে, বস্তু হিসাবে তার স্ত্রীকে ট্রিট করেন। মাই অবজেক্ট, এখানে মাই শব্দটা এখানে পজেসিভ অ্যাডজেক্টিভ। তো সেক্ষেত্রে আমরা এখানে ডিউকের ক্যারেক্টারটা কিরকম সেটা কিন্তু খুব ভালোভাবেই আমরা বুঝতে পারি। নেই, we will go together down sir, না চলুন আমরা একসাথেই নিচে যাই। Notice Neptune though, taming a seahorse thought a rarity, which Klaus of Innsbruck cast in bronze for me. শেষের এই কয়েকটি লাইন সিম্বলিক্যালি বেশ ইম্পর্টেন্ট। নোটিস নেপচুন, নেপচুন হচ্ছে এখানে সি গড। টেমিং সি হর্স, টেমিং আ সি হর্স, সি গড তিনি সি হর্সকে টেম করছেন, অর্থাৎ তাকে বশ মানিয়ে চলছেন। দো এ রিয়েলিটি, এরকম ছবি খুব একটা দেখা যায় না, খুব বিরল। তার কারণ ইন্সব্রাকের ক্লাউস তিনি ব্রোঞ্জে কাস্ট করেছেন, অর্থাৎ ব্রোঞ্জের মূর্তি আমার জন্য তৈরি করেছেন, অনলি ফর মি। তো এটার সিম্বলিক্যাল মিনিং কি, যে নেপচুন যেমন ভাবে সি হর্সকে বশ করছেন, আমিও কিন্তু আমার পরবর্তী যিনি ডাচেস আসবেন ঠিক এই রকম ভাবেই কিন্তু আমি তাকে ডমিনেট করব, এইরকম ভাবেই তাকে আমি বশবর্তী করে রাখবো, আমার আজ্ঞাবহ করে রাখতে চাই। তো এটি একটি সিম্বলিক্যাল মিনিং। এবং আরো একটি ব্যাপার হচ্ছে যে ডিউক আবার কিন্তু তার যে স্ট্যাটাস সেটাকে নিয়ে তার দম্ভ, তার অহংকার প্রকাশ করছেন। কেন? যে ইন্সব্রিকের ক্লাউস শুধুমাত্র তার জন্যই ব্রোঞ্জের এইরকম একটি ভাস্কর্য, স্কাল্পচার উনি তৈরি করেছেন। তো সামগ্রিকভাবে আমরা যদি দেখি তাহলে ডিউকের যে ডমিনেটিং, অন্যকে ডমিনেট করার, তাকে কন্ট্রোল করার যে ক্যারেক্টার, আমরা কিন্তু ডিউকের মধ্যে সেসব দেখতে পাই। ডিয়ার স্টুডেন্টস, তো এই হচ্ছে রবার্ট ব্রাউনিং এর লেখা মাই লাস্ট ডাচেস পোয়েমটির সামগ্রিক অর্থ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর কোনো জায়গায় কোনো প্রশ্ন থাকলে তোমরা কমেন্ট বক্সে লিখে আমাকে করতে পারো। তো আজকের মতোই ভিডিওটি এখানেই শেষ হলো।